পারমাণবিক সংখ্যা কি সংখ্যা? তাহলে পারমাণবিক সংখ্যার জন্য বলছি এটা একটি পরমাণু। পরমাণুর যে ক্ষুদ্র জায়গা যেখানে সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর পঞ্জীভূত থাকে সেটিকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। কি থাকে? নিউক্লিয়াস বলে থাকি। এই নিউক্লিয়াসের ভিতরে এরকম যে কণিকাগুলো থাকে তার একটা প্রোটন থাকে, একটা কি থাকে? এখানে যে কয়টি প্রোটন থাকে তাকেই আমরা কি সংখ্যা বলি? তাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। এই পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর জন্য হিসাব করা হয়। কয়টি পরমাণু? এই জন্য তোমরা সব সময় বলবে সংজ্ঞার সময় কোন মৌলের একটি পরমাণুর, কোন মৌলের কয়টি পরমাণু, কোথায় অবস্থিত, কোন সংখ্যাকে ওই মৌলের কি সংখ্যা বলে? ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ঠিক আছে কি সিয়াম, বুঝছ? তাহলে কোন মৌলের কয়টি পরমাণু, কোথায় উপস্থিত, কোন সংখ্যাকে ওই মৌলের কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে কি? পরের দিকে আসে এবার। এখন কথা হলো কোন মৌলের পারমাণবিক সংখ্যা, তোমাকে বলা হলো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বোঝো? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতে? এতদিনে তোমরা সবাই জানো পারমাণবিক সংখ্যা যত হয় প্রোটন সংখ্যাও কি হয়? তাহলে প্রোটন সংখ্যা সমান কত হবে? আর পারমাণবিক সংখ্যা যেহেতু 12 তাহলে তার প্রোটন সংখ্যাও 12। প্রোটন সংখ্যা যত হবে তার ইলেকট্রন সংখ্যাও কি হবে? তার মানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 12। এটাকে যদি আমরা সাজিয়ে বলি, প্রশ্ন করা হলো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বোঝো? তাহলে প্রথমে আমরা পারমাণবিক সংখ্যা কাকে বলে সংজ্ঞা দেব। সংজ্ঞা দিয়ে বলবো পারমাণবিক সংখ্যায় যেহেতু তার প্রোটন সংখ্যা, এই জন্য প্রোটন সংখ্যা কত? 12। ঠিক আছে কি? আবার প্রোটন সংখ্যা সমান সংখ্যক যেহেতু কি থাকে, তাই তার ইলেকট্রন সংখ্যা কত? 12। এই জন্য ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত হবে? 12 হবে। ঠিক আছে কি কথা? বুঝছো কি শিওর? আমি যদি কার্বনের কথা বলি, কার কথা বলি? কার্বনের কথা। তাহলে আমরা বলবো প্রথমে সংজ্ঞা দিয়ে বলবো কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে বোঝায় এর প্রোটন সংখ্যা কত? আবার আমরা জানি কোন মৌলের প্রোটন সংখ্যার সমান সংখ্যক কি থাকে, তাই তার ইলেকট্রন সংখ্যা কত? বুঝছো কি? সমস্যা আছে কারো? এবার চলে আসো ভর সংখ্যা। কি সংখ্যা? ভর সংখ্যা। আর কথা হলো এই যে ভর সংখ্যা নির্ণয় করার জন্য নিউক্লিয়াসে যে দুইটি কণিকা থাকে, একটি প্রোটন আর একটি কি? এই প্রোটন এবং নিউট্রনকে যদি আমরা যোগ করি, যোগ করলে যে সমষ্টি পাওয়া যায় বা যোগফল পাওয়া যায় তাকে কোন সংখ্যা বলে? তাকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে এটাও কোথায় অবস্থিত? তাহলে কোন মৌলের একটি পরমাণুর, কোন মৌলের কয়টি পরমাণু, কোথায় উপস্থিত, কোন কোন সংখ্যার যোগফলকে কি বলা হয়? ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমরা এখন এগুলো বলে দিও। ভর সংখ্যা সমান প্রোটন প্লাস কি? নিউট্রন। ঠিক আছে কি? এখন কোন মৌলের প্রোটন সংখ্যা আমরা বললাম 12। ঠিক আছে কি? 12, তার নিউট্রন সংখ্যা 12, ভর সংখ্যা কত? এগুলো তার নির্ণয় করে দেখানোর দরকার নাই, আমরা অনেকবার শিখিয়েছি। ঠিক আছে, সবাই বুঝছো? আবার যদি এখন আমরা বলি কোনো মৌলের ভর সংখ্যা মনে করো 24, এর প্রোটন সংখ্যা 12, তাহলে নিউটন সংখ্যা কত? 12। কারণ আমরা জানি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেই, অর্থাৎ 12 বাদ দেই, নিউটন সংখ্যা আমরা কত পাবো? 12 পাবো। ঠিক আছে কি? এর মধ্যে বুঝছেন সবাই? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি মৌলের পরিচিতি। মৌলের কি পরিচিতি? দেখো এবার মনে করো এটা অ্যালুমিনিয়াম, উপরে লেখা আছে 27, নিচে লেখা আছে 13। বলা হলো এখান থেকে প্রশ্ন আসবে এরকম করে, এই মৌলের তাৎপর্য কি করো? ব্যাখ্যা করো। মৌলের কি ব্যাখ্যা করো? তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো উদ্দীপকের মৌলটি কি? অ্যালুমিনিয়াম। আমরা তো এগুলো জানি সবাই, না? এটাকে কোন সংখ্যা বলা হয়?
পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এটা জেড সমান, এটাকে কোন সংখ্যা? ভর সংখ্যা, অর্থাৎ এ সমান, তাই না? পারমাণবিক সংখ্যার সমান কি থাকে? আবার এর সমান কি থাকে? ইলেকট্রন সংখ্যা। এবার যদি ভর সংখ্যা থেকে আমরা প্রোটন বা পারমাণবিক সংখ্যা কি দেই? বাদ দেই, তাহলে আমরা কোন সংখ্যা পাবো? তাহলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। এটা তো সবাই জানো, তাহলে আমরা তো ব্যাখ্যা করতে অসুবিধা হবে না। আসলে এই যে আমরা ভিডিওগুলো যেগুলো দিচ্ছি, এই ভিডিওগুলোতে যদি কেউ দেখে তাদের মনে হবে যে এত তাড়াতাড়ি আমরা পড়াচ্ছি, এত ইজিলি এগুলো হচ্ছে কি করে, আরও গভীর থেকে বোঝানোর দরকার, তাই না? কিন্তু আমরা এগুলো তো যখন প্রথম ভিডিও করেছি বা পড়াইছি তখন তো আরও খুব স্পেসিফিকভাবে দেখিয়েছি। এখন তো আমাদের একদিনে দেখা যাচ্ছে 6টা 7টা করে আমরা টপিকস পড়াচ্ছি, তাই না? এটা রিভিশন পড়া। তারপর তোমাদের পড়ায় তো এগুলো তো মজা আছে। তোমরা যদি না পারতা তাহলে তো পরের দিকে যাওয়া সম্ভব ছিল না। এই জন্য ভালো স্টুডেন্ট হলে কিন্তু তার পড়াতেও ভালো লাগে। খারাপ স্টুডেন্ট হলে বা যারা বোঝে কম তাদেরকে পড়াতে গেলে কিন্তু খুবই কষ্ট হয়। একই জিনিস আমি 10 বার বোঝালাম কিন্তু সে পারলো না, তাকে কেমনে পড়াবা তুমি? এই জন্য যারা এরকম কোয়ালিটি স্টুডেন্টদের পড়ায় তাদের কিন্তু কষ্টটা সব থেকে বেশি। যাই হোক, আমরা এখন চলে আসি। তাহলে আমরা বলছি উদ্দীপকের মৌলটি কি? অ্যালুমিনিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত কোন সংখ্যাকে ওই মৌলের কি বলে? অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটন সংখ্যা কি হবে? তাই মৌলটির প্রোটন সংখ্যা কত? আবার প্রোটন সংখ্যা সমান সংখ্যা কি থাকে? তাই ইলেকট্রন সংখ্যাও কত? অর্থাৎ এই অংশটুকু আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ে আসলাম যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 12 অথবা 6 বলতে কি বোঝো, সেই অংশটুকু দিতে হচ্ছে, তাই না? তারপরে বলবো উদ্দীপকের মৌলটির ভর সংখ্যা কত? 27। ঠিক আছে কি? আর আমরা জানি ভর সংখ্যা সমান কি কি? প্রোটন প্লাস নিউট্রন, অর্থাৎ নিউটন সমান ভর সংখ্যা মাইনাস কি? প্রোটন সংখ্যা। ভর সংখ্যা মাইনাস কি সংখ্যা? প্রোটন সংখ্যা। অর্থাৎ 27 মাইনাস কত? 13 সমান কত হবে? 14। তাহলে বলবা তাই উদ্দীপকের মৌলটি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13, তবে নিউটন সংখ্যা 14 এবং ভর সংখ্যা কত? 27। একসাথে শেষ। চাইলেও তুমি এর মধ্যে নিজে ইচ্ছাকৃতভাবে 2-1টি লাইন বা 2-1টি কথা বানিয়ে নিজের মতো করেও লিখতে পারো। নিজের মতো করে লেখাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বুঝছো কি? সৃজনশীলে নিজের মতো করে 2-1টা লিখে দিবে, এটা দেখতে ভালো লাগবে। তাহলে পরিচিতি পর্ব তো ঠিক আছে। এখান থেকে দেখো তো, তোমাকে একটা কথা বলা হলো, এখান থেকে নিউটন সংখ্যা নির্ণয় করো। তুমি এটাকে খুঁজতে যাবা যে কোথায় কি বিয়োগ করতে হবে, উপরে থেকে নিচে কি করে দাও? 27 থেকে 13 বিয়োগ করো, তাহলে কত হবে? 14। এই যে তোমাকে মনে করো আরেকটা মৌল দেওয়া হলো, বেরিলিয়াম, মনে করো 3, আর উপরে দিলাম আমি মনে করো কত? 5, মনে করো 5 দিলাম, এর ভর কত? 5। তাহলে এখন দেখো তো, এখান থেকে আমি যদি বলি, কাউকে বলতে বলা হলো প্রোটন সংখ্যা কত? 3, ইলেকট্রন 3, নিউট্রন 2, আর ভর সংখ্যা? তাহলে ভর সংখ্যা এর সমান হচ্ছে কত? 5। পারমাণবিক সংখ্যা জেড সমান, তাহলে কত হবে? 3। দেখে বলা যাচ্ছে না? সমস্যা আছে কারো? যারা এগুলো বোঝো না এমন কেউ থাকলে বলো, হাত তোলো। না বোঝা তো অপরাধ না, কিন্তু এটা তো পারতে হবে। পরীক্ষা না পারলে তাহলে তো পড়ে কি হবে? কেউ নাই? বাহ, পরের দিকে আসি এবার। এমনি ঠিক আছে? তাহলে আমাদের তাৎপর্য পর্যন্ত কিন্তু শেষ। এবার চলে আসি আমরা হচ্ছে পরমাণুর মডেল। কিসের মডেল? পরমাণুর মডেল। দেখো এবার পরমাণুর মডেল। এখন কথা, তোমাকে প্রশ্ন করা হলো পরমাণুর মডেল কি? তাহলে প্রশ্ন কি? পরমাণুর মডেল কি? তাহলে আমরা পরমাণুর মডেল বলতে কি বুঝি? এমনিতেই বলি তো, শুনি কারো কাছ থেকে। বরং তো পরমাণুর মডেল বলতে কি বোঝা যায়? সংজ্ঞা তো আমরা সবাই জানি, এমনিতেই সাধারণভাবে যদি তোমাকে বলা হয় পরমাণুর মডেল কি, পরমাণুর গঠন সম্পর্কে কি দেওয়া? ধারণা দেওয়া, বা পরমাণু সম্বন্ধে কি দেওয়া? ধারণা দেওয়া। তাহলে বিভিন্ন বিজ্ঞানীগণ, বিভিন্ন কি গান? বিভিন্ন সময়ে, কি সময়ে? পিছনের দুইজন কিন্তু দেখো, আরিয়ান আর হচ্ছে সিদ্ধার্থ। তাহলে সিএম,
তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন কি বিজ্ঞানীগণ পরমাণুর গঠন সম্পর্কে তার পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে বা পরীক্ষালব্ধ ফলাফল থেকে পরমাণুর গঠন সম্পর্কে কি দেন, তাকে কি বলা হয়? পরমাণুর মডেল বলা হয়। তাহলে এই ঘটনাটা তো বিভিন্ন সময়ই হয়েছে, বিভিন্ন জন বিজ্ঞানী দিয়েছে, তাই না? তারা পরীক্ষা করে যে ফলাফল পেয়েছে বা তথ্য পেয়েছে তার উপর ভিত্তি করে যে মতবাদ দিয়েছেন সেটাকে আমরা কি বলছি? পরমাণুর মডেল বলছি। সাদা বলো তো শুনি, পরমাণুর মডেল কি? নাসির বলো তো শুনি। তাকে পরমাণু কি বলে? মডেল বলে। বস। এবার কথা হচ্ছে যদি স্পেসিফিক আমি কারো নাম বলি, আমি বললাম রাদারফোর্ডের পরমাণু মডেল বলতে কি বোঝো? তাহলে এর সাথে কি যোগ করে দিলাম? রাদারফোর্ড। তাহলে এই রাদারফোর্ডের পরমাণুর মডেল বলতে কি বোঝো? তাহলে তখন শুধু রাদারফোর্ডের কথা উল্লেখ করতে হবে না, কত সালে কাজ করেছেন? এই যে 1911 সালে। 1900 কত সালে? বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী কি ফোর্ড? তার পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে, তার কিসের উপর ভিত্তি করে? পরমাণুর গঠন সম্পর্কে যে কি দেন তাকে কি বলে? রাদারফোর্ডের পরমাণুর মডেল। কার পরমাণু মডেল? রাদারফোর্ডের পরমাণুর মডেল। নেহা বলো তো শুনি। পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে যে কি দেন তাকে রাদারফোর্ডের পরমাণুর মডেল বলে। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি কি? হ্যাঁ, আলফা কণার বিচ্ছুরণ। আলফা কণার কি? আলফা কণা কি? দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। তাহলে আলফা কণা কি চার্জ যুক্ত? ধনাত্মক চার্জ যুক্ত। আমরা তো পরীক্ষা করেও দেখাইছি, ওগুলো তো এখন আর দেখানোর আমাদের সময় নেই, কারণ আমরা তো একসাথে অনেকগুলো পড়াবো। এরকম করে পরীক্ষা করে দেখিয়েছি, এরকম করে রশ্মিগুলো পাশ থেকে পাশে গেছে, সেখান থেকে আমরা ফলাফল দেখিয়েছি, অনেক বলছি, আর এগুলো ভিডিও তো দেয়া আছে। এখন কথা হচ্ছে এই যেখান থেকে যে আলফা কণাগুলো দিয়েছিলাম, দেওয়ার পরে সেখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড বুঝতে পারলেন যে পরমাণুর একটা কি আছে? কেন্দ্র আছে। এই কেন্দ্রের মধ্যে সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর কি থাকে? আর যাকে তিনি কি বললেন? তার মানে পরমাণু একটি কি আছে? কেন্দ্র আছে। এই কেন্দ্রের মধ্যে তাহলে কি থাকে? ধনাত্মক চার্জযুক্ত প্রোটন। ধনাত্মক চার্জ কি? আর নিউক্লিয়াসের চারদিকে কি থাকে? ঋণাত্মক চার্জযুক্ত কি থাকে? ইলেকট্রন থাকে। যেহেতু ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে কি ধরা হয়? শূন্য ধরা হয়। কি ধরা হয়? শূন্য ধরা হয়। এই শূন্য ধরা হয় বলে পরমাণুর ভরকে কার ভর হিসেবে বিবেচনা করা হয়? তাহলে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরকেই পরমাণুর ভর হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। আর আবার বলছে, আসতে বলছি। তাহলে আমরা বললাম রাদারফোর্ডের গবেষণা থেকে বা আলফা কণা বিচ্ছুরণ থেকে তিনি সিদ্ধান্তে আসলেন পরমাণুর একটি কি আছে? তিনি কেন্দ্রের নাম কি দিলেন? এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউট্রন বলেনি, কি থাকে? প্রোটন থাকে। আর নিউক্লিয়াসের বাইরে যেহেতু ইলেকট্রনের ভর আপেক্ষিক ভরে কত ধরা হয়? শূন্য ধরা হয়। তাই পরমাণুর ভর বলতে কার কার ভরকে বিবেচনা করা হয়? তাহলে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরকে কি করা হয়? পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। এক নম্বর বুঝছেন কথা? এখন এই দেখো, এই ছোট্ট না জায়গা থেকেও আর একটা ছোট্ট না কোশ্চেন আছে। তাহলে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? এই জন্য এই মডেলকে কি মডেল বলা হয়? এই জন্য এই মডেলকে নিউক্লিয়ার মডেল বলা হয়। কি বলা হয়? নিউক্লিয়ার মডেল বলা হয়। প্রশ্ন করা হলো এখন কোন মডেলকে নিউক্লিয়ার মডেল এবং কেন বলা হয়? বলা হয়। তাহলে এখন এটার জন্য আমরা কি করব বলবো? 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে বলেন পরমাণু একটি কি আছে? তিনি কেন্দ্রের নাম দেন কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে কে থাকে?
ইলেকট্রন থাকে। যেহেতু বিজ্ঞানী রাদারফোর্ড যেহেতু কে সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে কি দেন, তাই এই মডেলকে কি মডেল বলা হয়, নিউক্লিয়ার মডেলও বলা হয়। তার মানে 1 নাম্বার যে তথ্যটা আছে তার কিছু অংশ দিবা বা চাইলে পুরো অংশ দিতে পারো, দিয়ে বলবা যেহেতু, কি বলবা, বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলকে বা এই মডেলে বা রাদারফোর্ডের পরমাণু মডেলে সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে কি দেন, তাই রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হয়, নিউক্লিয়ার মডেলও বলা হয়। ঠিক আছে, করো তো অরোরা, বলো তো শুনি। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরীক্ষালব্ধ ফলাফলের মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে বলেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন রয়েছে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন রয়েছে। যেহেতু তিনি সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, তাই তার এই পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেল বলে। ও বসো, ঠিক আছে। কি পরের দিকে আসি এবার 2 নাম্বার কথা। কয় নাম্বার কথা? তাহলে 1 নাম্বারটা শেষ। 2 নাম্বার হচ্ছে এই দেখো তো, নিউক্লিয়াসের যে আয়তন বা নিউক্লিয়াস যতটুকু জায়গা দখল করেছে পরমাণুর তুলনায় অবশ্যই ক্ষুদ্র না, এজন্য বলা হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস কি ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় কেমন, ফাঁকা। এই যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসের একটা ব্যাসার্ধ আছে, এখান থেকে এখানে ব্যাসার্ধ। এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ সাধারণত হয়ে থাকে 10⁻⁻⁻ কত মিটার, 10 মিটার। আর যেটা পরমাণু আছে এখান থেকে এখানে তার থেকে বড় হবে না, ঠিক আছে কি, এই জন্য ও নিউক্লিয়াস যেটা সেটা 10⁻⁻ কত, 15 মিটার। আর পরমাণু যেটা থাকে সেটা হয় 10⁻⁻ কত মিটার, 10 মিটার। তাহলে দেখো এই নিউক্লিয়াসের তুলনায় পরমাণু 10⁵ গুণ বেশি কি বড়, তাহলে 10⁵ গুণ কি বেশি বড়। তাহলে পরমাণুর ব্যাসার্ধ কত, 10⁻⁻ কত মিটার, 10 মিটার। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, 15 মিটার। বুঝছেন কি? তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস কি ক্ষুদ্র, আর পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা। 2 নাম্বার ঠিক আছে। যাদের এটা লেখা নেই এটা লিখে নিতে পারো। এবার 3 নাম্বার। দেখো, এটা হচ্ছে সূর্য। এই সূর্যের চারদিকে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহ উপগ্রহগুলো কি করে, ঘোরে বা আবর্তন করে। তাহলে সৌরজগতে কোথায়, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন কারা ঘোরে, ঠিক তেমনি পরমাণুতে, ঠিক তেমনি কোথায়, কাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কারা ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে। তার মানে সৌরজগতে সূর্যকে তুলনা করা হলো নিউক্লিয়াসের সাথে, ঠিক আছে কি, আর ইলেকট্রনগুলোকে তুলনা করা হলো কার সাথে, গ্রহ উপগ্রহগুলোর সাথে। সেখানে বলা হলো সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে কারা ঘুরছে, ঠিক তেমনি পরমাণুতে কাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কারা ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে। ঠিক আছে কি? এখান থেকে আবার একটা প্রশ্নের, নতুন একটা প্রশ্ন সৃষ্টি হলো যে কোন মডেলকে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল বলা হয়। কোন মডেলকে সৌর মডেল বা কি বলা হয়। তাহলে এখানে কি করবা, বলবো 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছেন, এই যে বলেছেন বলে বলবেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন কারা ঘোরে, ঠিক তেমনি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কারা ঘুরছে। যেহেতু বিজ্ঞানী রাদারফোর্ড, যেহেতু বিজ্ঞানী কি তার পরমাণুর মডেলকে কার সাথে তুলনা করলেন, তাই মডেলকে কি বলা হয়। দেখো এটাকে সাধারণভাবে চিন্তা করো, তুমি 3 নাম্বারের হাফ অংশ দিবা, দিয়ে বলবা যেহেতু এই মডেলকে কার সাথে তুলনা করা হলো, সৌরজগতের সাথে কি করা হলো, তুলনা করা হলো, তাই মডেলকে কি বলা হয়, সোলার সিস্টেম মডেল বলা হয়। এখান থেকে আরেকটা ছোট কোশ্চেন আছে, দেখো বাকি হাফ অংশ থেকে বলা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে কয়টি কি থাকে, প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি কি থাকে। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি কি থাকে,
ইলেকট্রন থাকে। এই যে আমরা বলেছিলাম ম্যাগনেসিয়াম বলেছিলাম 12, তার প্রোটন সংখ্যা 12, তার ইলেকট্রন সংখ্যা কত হবে 12। এখন কথা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ, প্রোটন এবং কিসের চার্জ? দেখো প্রোটনের চার্জ কত ছিল, +1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। এরও কিন্তু সেম, কিন্তু এখানে শুধু কি মাইনাস। তাহলে প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের কি সমান, একে অপরের সমান, কিন্তু কোন চিহ্নের? বিপরীত চিহ্নের। তাহলে দেখো তো যদি সমানই হয় তাহলে বিপরীত চিহ্ন হলে কেটে যাবে না? এই জন্য তারা আধান বা চার্জ কি থাকে, এই জন্য কোনো পরমাণু লিখতে গেলে তার উপরে প্লাস মাইনাস দিয়ে কি করা যায় না, লেখা যায় না। যখন ইলেকট্রনের আদান প্রদান হয় তখন প্লাস মাইনাস দিয়ে কি করতে হয়, লিখতে হয়। আসিফ, তাহলে আমরা পরের বার এসে কি বললাম যে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে, পরমাণু কার ভিতরে? যে কয়টি কি থাকে নিউক্লিয়াসের বাইরে, যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের কি, তাই পরমাণুগুলো কি নিরপেক্ষ, চার্জ বা আধান নিরপেক্ষ। ঠিক আছে কি? প্রশ্ন কিন্তু 3 নাম্বারের সাথে ওটা থাকবেই, পাশাপাশি যদি প্রশ্ন আসে পরমাণুগুলো আধান বা চার্জ নিরপেক্ষ কেন, এটি বলতে হবে। এবার 4 নাম্বার কথা, কয় নাম্বার? 4 নাম্বার কথাটা খুব মজার, এই কথাটা শোনেন ভালো করে। এই যে দেখো তো এটা নিউক্লিয়াসের ভিতর যদি প্রোটন থাকে তাহলে সেখানে কোন চার্জ আছে? এই ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন এক প্রকার কি অনুভব করে? আকর্ষণ বল অনুভব করে। তাহলে কি বল অনুভব করে? এই আকর্ষণ বল সবসময় কোনমুখী? কেন্দ্রমুখী বলেই কিন্তু তারা নিউক্লিয়াসের আশেপাশে থাকে। যদি কেন্দ্র বহিমুখী হতো তাহলে কিন্তু কি যেত, ছুটে চলে যেত। ঠিক আছে কি? এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে যেমন সূর্যের চারদিকে পৃথিবী এবং চাঁদ কি করতে থাকে, ঘুরতে থাকে, ঠিক তেমনি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরছে, ইলেকট্রন সমূহ ঘুরছে। তার মানে এটা যদি আমাদের সূর্য হয়, এর চারপাশে গ্রহ এবং উপগ্রহগুলো কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে কি করছে, ঘুরছে। ঠিক তেমনি পরমাণুতে যারা ইলেকট্রন আছে তারাও এই নিউক্লিয়াসের মুখে কেন্দ্রমুখী আকর্ষণ বল, কেন্দ্রের দিকে আসবে, বাইরে যাবে না। এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে চারদিকে কি করছে, ঘুরছে। এই আকর্ষণ বল কেন তৈরি হয়েছে? ধনাত্মক চার্জ কেন্দ্রে আসছে আর বাইরে কোন চার্জ আছে? এই জন্য আমরা বলছি ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি, কার প্রতি? ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক প্রকার কি বল অনুভব করে? এই আকর্ষণ বল কি মুখী? এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে সূর্যের চারদিকে যেমন কারা ঘোরে, পৃথিবী ঘোরে। কারা ঘোরে? ঠিক তেমনি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে। তারা কিন্তু আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পর্যন্ত কি করেছে, শেষ করেছে। আজকেও তো তোমাদের সলিউশন করতে পারলাম না এমসিকিউ। কালকের পড়াশোনায় বসত, 1 মিনিট বসত। কালকের পড়া হচ্ছে বোর পরমাণুর মডেল যেটা আছে না, তার সাফল্য পর্যন্ত। তার কি পর্যন্ত? ও কালকে তো পরীক্ষা, বৃহস্পতিবারে কালকে পরীক্ষা, কিন্তু সবাই দিবা।